থার্ড ক্লাসেই। ঠিক আছে, তো ইকোসিস্টেম আমরা বলেছিলাম দুটো টাইপ হয়, একটা হয় টেরেস্টেরিয়াল ইকোসিস্টেম আর একটা হয় অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আমরা আগের দিন ব্রিফলি আলোচনা করা শুরু করেছিলাম। তো আমরা জানি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মোটামুটি তিনটে মেজর ডিভিশন আছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের। একটা হচ্ছে ফরেস্ট ইকোসিস্টেম, একটা হচ্ছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, আর একটা হচ্ছে ডেজার্ট ইকোসিস্টেম। তো তার মধ্যে আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের যে তিনটে ডিভিশনে আমরা ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম আর একটা আছে ডেজার্ট ইকোসিস্টেম। তো আমরা আগের দিন ফরেস্ট ইকোসিস্টেম কমপ্লিট করেছিলাম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম কমপ্লিট করেছিলাম। ডেজার্ট ইকোসিস্টেম টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে লাস্ট পার্ট ডেজার্ট ইকোসিস্টেম, যেটা কিন্তু আমরা কভার করতে পারিনি আগের দিন। তো আজকে আমরা ফার্স্ট ডেজার্ট ইকোসিস্টেম টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের পেন্ডিং ডিভিশনের মধ্যে ওটা প্রথমে আমরা কভার আপ করব, তারপরে আমরা ইকোসিস্টেমের আরেক টাইপ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কিছু পার্ট আজকে আলোচনা করব, কারণ অনেকটাই বড় আছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, পুরোটা আমরা আজকে ডিসকাশন করতে পারবো না। তো কিছুটা আমরা আজকে করব, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব এই চ্যাপ্টারটা। তো প্রথম হচ্ছে ডেজার্ট ইকোসিস্টেম, যেটাকে আমরা বলি ডেজার্ট বায়োম। তো ডেজার্ট ইকোসিস্টেম বা ডেজার্ট বায়োম, তো আমরা সবাই অলরেডি জানি যে ডেজার্টের বাংলা অর্থ কি না, ডেজার্টের বাংলা অর্থ হচ্ছে মরুভূমি। ঠিক, তো ডেজার্ট কোথায় হবে? ঠিক আছে, আমরা আগের দিন আমি বলেছিলাম যে টেরেস্ট্রিয়াল যখন ইকোসিস্টেম হয় তার মেজর ফ্যাক্টর থাকে, একটা ফ্যাক্টর থাকে টেম্পারেচার বা ময়েশ্চার, আর একটা থাকে প্রেসিপিটেশন বা রেনফল। তো এই দুটো যে মেজর ফ্যাক্টর আছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে, এই ইকোসিস্টেমের মরুভূমির ক্ষেত্রে বৃষ্টিপাতটা সবাই নোট ডাউন করে রাখো। তাহলে আমরা যদি ডেজার্ট ইকোসিস্টেম নিয়ে আলোচনা করতে যাই, তাহলে ডেজার্ট ইকোসিস্টেমের রেনফল কি হবে? ডেজার্ট ইকোসিস্টেমের রেনফল এটা মোটামুটি 25 সেন্টিমিটারের কম হবে, মানে লেস দেন 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের কম হবে অলওয়েজ রেনফল ডেজার্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে। এখানে কি হবে? শুষ্কতা বেশি হবে। তাহলে এক নম্বর তো গেল আমার রেনফল 25 সেন্টিমিটারের কম, দ্বিতীয় হবে শুষ্কতা খুব বেশি হবে, শুষ্কতা বেশি হবে। ঠিক আছে, তৃতীয় হবে গরম বেশি হবে, তৃতীয় হবে গরম খুব বেশি হবে, গরম খুব বেশি হবে। তাহলে একটা হলো ডেজার্ট ইকোসিস্টেমের মেজর তিনটা ফিচার যদি আমরা ভাবি, প্রথম হচ্ছে গরম খুব হবে, শুষ্কতা খুব বেশি হবে, সাথে সাথে বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম হবে। তো আমরা মোটামুটি জানি দুটো মেজর, যদি আমি ভাবি গুজরাট, রাজস্থান, রাজস্থানের থর মরুভূমির নাম আমরা সবাই জানি, এটা কিন্তু ডেজার্ট ইকোসিস্টেম বা ডেজার্ট বায়োমের মধ্যে পড়ে। তো একটা জিনিস আমাদের হয়তো কিছুটা ভুল কনসেপ্ট থাকতে পারে যে ডেজার্ট ইকোসিস্টেম মানে এখানে তো বৃষ্টিপাত হয় না, তা কিন্তু নয়। এখানে বৃষ্টিপাত যেটা হয়, রেনফলটা 25 সেন্টিমিটারের কম হয়, এটা অবশ্যই ঠিক, কিন্তু তার সাথে সাথে আনইভেনলি ডিস্ট্রিবিউটেড বৃষ্টিপাত হয়। কি বললাম টার্মটা? আনইভেনলি ডিস্ট্রিবিউটেড। এটা কেন বললাম আনইভেনলি ডিস্ট্রিবিউটেড রেনফল কেন বললাম? কারণ আনইভেনলি ডিস্ট্রিবিউটেড বলতে একদিন ধরে প্রচুর বৃষ্টি হলো, ঠিক আছে, তো জল ধরে রাখার ক্ষমতা নেই, ঠিক আছে,
তো তারপর আর হলোই না বৃষ্টি। হ্যাঁ, মানে প্রপারলি বৃষ্টিটা ডিস্ট্রিবিউটেড হবে না, প্রপারলি নট ডিস্ট্রিবিউটেড। প্রপারলি আনইভেনলি মানে হচ্ছে প্রপারলি নট ডিস্ট্রিবিউটেড, মানে একবার হলো। এবার আমরা জেনারেলি বালিয়াড়ি এরিয়া হয় থর মরুভূমি, তো সেখানে জল ওয়াটার রিটেনশন ক্যাপাসিটির ওই স্তরের একদমই নেই, তো জল ধরে থাকলো না, তারপরে আর হলো না, তাই একদমই হয় না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। তো এবার ডেজার্ট ক রকমের হয়, এর পরের পার্টটা আসবো। ডেজার্ট জিনিসটা মোটামুটি আমরা জানলাম। তো আমাদের ইন্ডিয়াতে দু রকমের ডেজার্ট মোটামুটি হয়। একটা হয় তাহলে ডেজার্ট, একটা হয় হট ডেজার্ট, আর একটা হয় কোল্ড ডেজার্ট। হট ডেজার্টের মধ্যে কি আছে, এবার রাজস্থানের থর ডেজার্ট ও হট ডেজার্টের মধ্যে, আর কোল্ড ডেজার্টের মধ্যে আছে লে, লাদাখ, এটা কিন্তু কোল্ড ডেজার্টের মধ্যে আছে। আমরা অলরেডি ঘুরতে যাই সবাই, এটা খুব পপুলার আমাদের ঘোরার জায়গা লে, আর এটা হচ্ছে লাদাখ। দুটোই কিন্তু আমরা জিওগ্রাফিতে অলরেডি পড়ে থাকবে, দুটোই কিন্তু কোল্ড ডেজার্ট। আর হট ডেজার্ট আমরা বললাম রাজস্থানের থর মরুভূমি। তো এবার মেজর ফিচার্স কি ডেজার্ট বায়োমের বা ডেজার্ট ইকোসিস্টেমের? মেজর ফিচার্স, একটু সাইড, মেজর ফিচার্স প্রথম কি হবে না, এখানের যে গাছগুলো হবে সেগুলো ছোট হয়ে যাবে। গাছগুলো ডেজার্ট ইকোসিস্টেমের যে গাছগুলো আছে ওগুলো ছোট হয়ে যাবে। যেমন আমরা ফণি মনসা গাছ দেখি, ক্যাকটাস জাতীয় গাছ দেখি, কাঁটা যাদের গায়ে কাঁটা থাকে, ওই গাছগুলো কিন্তু আমরা বেশি পাবো ডেজার্ট ইকোসিস্টেমে। ক্যাকটাস মিন্স কাঁটা জাতীয়, যেমন ফণি মনসা। গাছগুলো ছোট হয়ে যাবে, এটা গেল প্রথম উদাহরণ। এর সাথে সাথে কি হবে না, গাছের যে এই সাপোজ ধরো গাছ, হ্যাঁ, এর যে রুট গুলো ছড়িয়ে পড়বে, মাটির নিচে গিয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এটাও কিন্তু গাছগুলো আর একটা ফিচার্স হবে। ঠিক আছে, বালিয়াড়ির মধ্যে মূলগুলো মোটামুটি ছড়িয়ে পড়বে। ঠিক আছে, মানে এটা হয় যে ছড়িয়ে পড়াটা, এটা কিন্তু হরাইজেন্টালি হয়, হরাইজেন্টালি ডিস্ট্রিবিউটেড হয়। কোনগুলো ডিস্ট্রিবিউটেড হয় না, রুটস অফ দা প্ল্যান্টস, রুটস অফ দা প্ল্যান্টস হরাইজেন্টালি ডিস্ট্রিবিউটেড হয়। কোথায় না, মরুভূমিতে যে গাছগুলো হয় ওদের রুটগুলো। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি যদি ডেজার্ট বায়োমের ফিচার্সে আছি, একটা হয়, আরেকটা যেটা হয় লো রিলেটিভ হিউমিডিটি। আর একটা মেজর ফিচার্স, আমি মেজর যেগুলো কোশ্চেন আছে ওইগুলো নোটে লিখে দিয়েছি, এর বাইরে যেগুলো বলছি তোমরা নোট ডাউন করে রেখো যেগুলো নেই। ফিচার্স একটা হচ্ছে লো রিলেটিভ হিউমিডিটি, আর একটা মেজর ফিচার্স ডেজার্টের বা ডেজার্ট বায়োমের। আর একটা হয় ড্রট প্রর্নি এরিয়া, DRAUGHT, ড্রট প্রর্নি এরিয়া। কেন না, তোমরা ন্যাচারালি জানো যে ড্রট মানে কি, খরা। তো যেহেতু সূর্যালোকের তাপ প্রচুর, বৃষ্টিপাত কম হয়, সেহেতু খরা জিনিসটা অটোমেটিক চলে আসে। এটা কিন্তু ডেজার্টের মেজর ফিচার্স। হ্যাঁ, তো এর সাথে হয় যে আমাদের যে হিউমিডিটি যে লেভেলটা, এটা মোটামুটি রিলেটিভ হিউমিডিটি এটা সেটা কিন্তু খুব লো থাকে। এবার এই যেমন গাছের মূলগুলো ডেজার্টের ক্ষেত্রে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটেড হলো, সেরকম
ডেজার্টে যে অ্যানিমেল গুলো থাকে ওরাও নিজেদের বিভিন্নভাবে অ্যাডাপ্ট করে। কিভাবে অ্যাডাপ্ট করে তার কিছু উদাহরণ আছে। যেমন আমরা যদি যদি মানে সূর্যালোকটাকে অ্যাভয়েড করার জন্য, নিজের গরমটাকে অ্যাভয়েড করার জন্য কি করে, অনেক সময় এদের পা গুলো বড় হয়। ডেজার্টের অ্যানিমেল ফিচার্স, অ্যানিমেল ফিচার্স এক হয় পা গুলো বড় হয় খুব এদের, যেমন উট, ক্যামেল, উট পাখি, এদের পা কিন্তু খুব বড়। দ্বিতীয় হয় কি কি হয়, এরা ফাস্ট রানার হয়। ফাস্ট রানার মানে খুব তাড়াতাড়ি দৌড়তে পারে, ঠিক আছে। তৃতীয় হয় কি না, এদের মোটামুটি যারা আমরা রোডেন্ট দেখি না, কালো ইঁদুর, ধেড়ে ইঁদুর, যেগুলো শিয়ালদা স্টেশনে পাই, কালো ইঁদুর, ধেড়ে ইঁদুর যেগুলোকে আমরা বলি, ওই রোডেন্টস গুলো কিন্তু আমরা প্রচুর পাই ওখানে। এর সাথে সাথে কি হয় না, এর সাথে সাথে যে সূর্যের আলো থেকে এরা বাঁচার জন্য কি করে, মাঝে মাঝে নিশাচর প্রাণী হয়ে যায়। আর একটা মেজর ফিচার্স, এরা নিশাচর মানে রাত্রেবেলা জেগে থাকে, দিনের বেলা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, যেমন আউল, পেঁচা। এই মেজর জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা অ্যাডাপ্টেশন বা অ্যাডাপশন যেগুলো প্রাণীগুলো করছে আমাদের ডেজার্ট ইকোসিস্টেমে, এইগুলো থেকে মোটামুটি আমরা বুঝতে পারি। তো এই আমরা আউল যেটাকে বললাম, পেঁচা, এটাকে আমরা নিকোটনও বলি, ঠিক আছে, বা এটাকে আমরা নকচারাল অ্যানিমেলও বলি, নকচারাল অ্যানিমেল, নকচারাল অ্যানিমেল। এই মোটামুটি গেল আমাদের ডেজার্ট ইকোসিস্টেম। তো ডেজার্ট ইকোসিস্টেমের সাথে সাথে আর আমরা দুটো টার্ম জাস্ট মনে রাখবো, তারপরেই আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে চলে যাব। একটা হচ্ছে ডিফরেস্টেশন। সবাই আমরা নামটা শুনেছি। ডিফরেস্টেশন কখন হয়, যখন আমরা গাছ কেটে দিই, বনাঞ্চল কাটতে শুরু করি, হ্যাঁ, সেটাকে আমরা বলি ডিফরেস্টেশন, আমরা বনাঞ্চল ধ্বংস করি। আর একটা হয় ডিসার্টিফিকেশন, মিনস বা এটাকে আমরা বলি ডিজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশন, তাহলে একটা প্রথম টার্ম বললাম ডিফরেস্টেশন, আর দু নম্বর হচ্ছে ডেজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশন জিনিসটা কি না, ডেজার্টিফিকেশন টোটাল যখন আমাদের কান্ট্রি হোক বা আমাদের স্টেট হোক, প্রত্যেকটা জায়গায় একটা ফরেস্টের পরিমাণ আছে, মানে একটা বনাঞ্চল আছে, সেটা যখন কমে যাবে সেটাকে আমরা বলবো কি ডেজার্টিফিকেশন। বনাঞ্চল বাংলায় বললে বনাঞ্চল যে কমে যাচ্ছে, কমে যাওয়াটাকেই আমরা কিন্তু বলছে ডেজার্টিফিকেশন, ঠিক আছে। তো ফরেস্ট ইকোসিস্টেম কমে যাবে, মানে মেজর কথা হচ্ছে আমার ডেজার্টিফিকেশন মানে দুটো মেজর জিনিস আমরা মনে রাখলেই বুঝতে পারবো। এক হবে কি, ফরেস্ট ইকোসিস্টেম কমে যাবে, ফরেস্ট ইকোসিস্টেম যেটা আমাদের ছিল টেরেস্ট্রিয়ালের মধ্যে, এটা যাবে কমবে। বাড়বে কি, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম যেটা আছে আমাদের, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বাড়বে এবং ডেজার্ট বাড়বে, গ্রাসল্যান্ডও বাড়বে আর ডেজার্টও বাড়বে। তাহলে ডি ডেজার্টিফিকেশন কি জানালো, ডেজার্টিফিকেশনের মেজর ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমার যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের যে তিনটে পার্ট, মেজর তিনটে ডিভিশন, আমাদের ফরেস্ট ইকোসিস্টেম মেজর। তো ফরেস্ট ইকোসিস্টেম যদি কমে, বাকি দুটো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমার গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, আর একটা হচ্ছে ডেজার্ট ইকোসিস্টেম, দুটো যদি বাড়ে কন্টিনিউয়াসলি, তবেই কিন্তু সেটাকে আমরা ডেজার্টিফিকেশন বলতে পারি। এই মোটামুটি আমাদের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কমপ্লিট হলো। এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম হচ্ছে আমাদের নেক্সট টপিক। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যাওয়ার আগে আরো কয়েকটা কথা তোমাদের বলে নি।
যে আমরা কয়েকটা টার্ম একটু মনে রাখতে হবে, যেগুলো আমরা পরের ক্লাসেও পড়বো। ইউএনসিসিডি, টোটালটা কন্ট্রোলড বাই ইউনেস্কো, সবাই আমরা শুনেছি। যেমন ইউনেস্কোই আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্গাপূজা হয় ওটা কিন্তু ইউনেস্কো প্রাইজ দিয়েছে। আরেকটা হয় REDD। 3 নম্বরে একটা হয় COP। এই টার্মগুলো জাস্ট মনে রাখার জন্য, এগুলো পরে আমরা ডিসকাস করবো। আর ইন্ডিয়ান ফরেস্ট রিপোর্ট যেটা আমি বলেছিলাম প্রত্যেক 2 বছর অন্তর বেরোয়, 2021-এর মানে 22-এ পাবলিশ হয়েছিল, 24-এ আবার পাবলিশ হবে। ওখান থেকে আমরা মোটামুটি দেখে নিতে পারবো যে মানে কোথায় ওপেন ফরেস্ট আছে, কোথায় টাইগার রিজার্ভ আছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট রিপোর্টে বেরোয়। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। কোথায় ডেন্স ফরেস্ট আছে, হ্যাঁ, কোথায় ফরেস্ট ফায়ার হচ্ছে। যেমন ফরেস্ট ফায়ার প্রথমে আমরা কোন রিপোর্টে পাওয়া গেলাম, 2019-এর রিপোর্টে পেলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কোথাও টাইগার রিজার্ভ আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো এবার ওই যেটা ইউএনসিসিডি বা আর্থ সামিট, রিও সামিট ব্রাজিলে যেটা হয়েছিল, এগুলো মোটামুটি ফান্ডামেন্টাল জিনিস, মোরললেস একই। ডিসার্টিফিকেশনই, বনাঞ্চলকে বাঁচাতে হবে, গ্রাসল্যান্ড বা ডিজার্টকে কমাতে হবে, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস সবগুলোরই। হ্যাঁ, তো কনফারেন্স ফর এটা এটা সিওপি, যেমন কনফারেন্স ফর বায়োডাইভার্সিটি বাঁচানোর জন্য একটা কনফারেন্স, যেটা সেটা সিওপি বলে। আর REDP যেটা, এটা REDD, এইটার মেজর কাজ হচ্ছে জীববৈচিত্র্য বাড়ানো, এইটার মেন কাজ হচ্ছে। তো REDP-র ফুল ফর্ম কিনা, REDP-র ফুল ফর্ম হচ্ছে রিডিউসিং এমিশন ফর ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, এটার মানে কি দাঁড়ালো, যে এমিশন মানে কি, এমিশনের বাংলা অর্থ আমরা জানি ধোঁয়া। ধোঁয়া তো এই ক্ষেত্রে নয়, ধোঁয়া মানে আমি বলতে চাইছি আমি কার্বন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছি, যেটা অলরেডি আমরা গ্লোবাল ওয়ার্মিং, পরবর্তীতে পলিউশন বুঝবো যে গ্লোবাল ওয়ার্মিং এর মেন কারণ হচ্ছে CO2। এই এমিশন যেটা, তাহলে আমরা কি বলছি, রিডিউসিং মানে কি বাংলা অর্থ হচ্ছে কমানো, আর এমিশন মানে হচ্ছে ধোঁয়া, যেটা আমি বললাম কার্বন ডাইঅক্সাইড, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা মেন কারণ। তো রিডিউসিং এমিশন ফর ডিফরেস্টেশন মানে কি, যদি গাছপালা কেটে দিই, যদি আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে যায়, তাহলে ডিফরেস্টেশন আসছে। এবং ফরেস্ট ডিগ্রেডেশন মানে যে বনাঞ্চলে যে ডিগ্রেডেশন হচ্ছে দিনের পর দিন, এই জিনিসটাকে আটকানোর জন্য এটা হয়েছিল REDD। তাহলে রিডিউসিং এমিশন ফর ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, এটাকে কিন্তু আমরা REDD বলছি। তো এই জিনিসগুলো জেনে নিতে হবে। তো এটাই মোটামুটি আমাদের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, আমরা ইকোসিস্টেম প্রথমে পড়লাম ফাংশন অফ ইকোসিস্টেম চ্যাপ্টারটায়, ওটা কিন্তু আমি অনেকটা বলার চেষ্টা করেছিলাম যে একটা ইকোসিস্টেম যেটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, সেটা তো অলরেডি বলেছি অন ল্যান্ড, মাটির ওপর। আর যেটা আমাদের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এর মেজর কম্পোনেন্ট, অ্যাকোয়াটিক এর মেন কম্পোনেন্ট হচ্ছে জল। জলের ভেতরে যে ইকোসিস্টেম গুলো থাকে সেগুলোকেই আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলছি। তো বেসড অন স্যালিনিটি, স্যালিনিটি মানে কি, স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা, স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা। তো বেসড অফ স্যালিনিটি আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে 3টে মেজর ইকোসিস্টেমে ডিভিশন করতে পারি। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম,
একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল ইকোসিস্টেম, দ্বিতীয় হচ্ছে ব্র্যাকিস ওয়াটার ইকোসিস্টেম, নোনা জল, আর তৃতীয় হচ্ছে মেরিন ওয়াটার ইকোসিস্টেম, সমুদ্রের জল। তাহলে আমরা বললাম যে aquatic ecosystem is divided in three categories on the base of salinity. Salinity means লবণাক্ততা, লবণাক্ততার উপর ভাগ করে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে তিনটে ইকোসিস্টেম ভাগ করে, একটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম মানে মিষ্টি জলের ইকোসিস্টেম, একটা ব্র্যাকিস ওয়াটার ইকোসিস্টেম মানে হচ্ছে নোনা জলের ইকোসিস্টেম, আর একটা মেরিন ইকোসিস্টেম যেটা সমুদ্রের ইকোসিস্টেম। তো এবার স্যালিনিটিটা, তো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম যেটা আমরা বললাম ওর স্যালিনিটির পরিমাণ আমি নোটে দিয়েছি, স্যালিনিটি লেস দেন 5 পিপিটি। পিপিটি মানে কি? পিপিটি মানে হচ্ছে পার্টস পার থাউজেন্ড, এটা একটা ইউনিট। পিপিটি পার্টস পার থাউজেন্ড। আর পিপিএম একটু পরে পড়াবো। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। যাই হোক, এখান থেকে পিপিএম আসছে না, পিপিটি আসছে স্যালিনিটির ক্ষেত্রে। তাহলে লেস দেন 5 পিপিটি পার্টস পার মিলিয়ন হলে ওই স্যালিনিটি লবণাক্ততা থাকলে তবেই ওটা আমরা মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার, মিষ্টি জল। এরপরে আসি ব্র্যাকিশ ওয়াটার, মিন্স নোনা জল। নোনা জলের পিপিটি কত হবে? 5 থেকে 35 পিপিটি যদি হয় সেটাই কিন্তু 5 থেকে 35 পিপিটি ব্র্যাকিশ ওয়াটার, এটা কিন্তু পড়ছে নোনা জলের ইকোসিস্টেম। যেমন আমরা এস্টুয়ারি, ম্যানগ্রোভ, এই জিনিসগুলো কিন্তু ব্র্যাকিশ ওয়াটার ইকোসিস্টেমে আসছে। কারণ কি? এই জিনিসটা আমি বলেছিলাম যে যখন আমরা ট্রানজিশন জোনে আসি, মানে সমুদ্র আর মিষ্টি জল এর মাঝখানে যে জায়গাটা, আর মেরিন ইকোসিস্টেম কি হবে না, যদি পিপিটি 35 পিপিটির বেশি হয় লবণাক্ত স্যালিনিটিটা, তবেই কিন্তু ওটা মেরিন ইকোসিস্টেম হবে। সমুদ্রে যেটা গ্রেটার দেন 35 পিপিটি মেরিন ইকোসিস্টেম। তাহলে আমরা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমে স্যালিনিটি থাকছে মোটামুটি লেস দেন 5 পিপিটি, ব্র্যাকিশ ওয়াটার থাকছে 5 টু 30 পিপিটি, 5 টু 35 পিপিটি। এই রেঞ্জটা যদি মেনটেন করে স্যালিনিটি মানে লবণাক্ততা, তবে ওটা নোনা জল। আর যদি 35 পিপিটি থেকে বেশি স্যালিনিটি থাকে তাহলে ওটা মেরিন ওয়াটার। এই মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এই নোনা জলটা কিভাবে আসছে? সাপোজ এইখানে আমাদের নদী আছে, নদী বইছে, আপন মনে নদী বইছে। এইখানে আমার ধরো সমুদ্র আছে, বে অফ বেঙ্গল, জাস্ট ফর এন এক্সাম্পল বলছি। এই যে মিডল পোর্শনটা, এইখানেই আমাদের এস্টুয়ারি তৈরি হতে পারে বা ম্যানগ্রোভ তৈরি হতে পারে, যেটা আমরা বলি সুন্দরবন। ঠিক আছে, আমি ফাংশন ইকোসিস্টেম পড়ার সময় বলেছিলাম এই জায়গাটায় কিন্তু ব্র্যাকিশ ওয়াটার থাকে। সবসময় যে ওয়েটল্যান্ড গুলো তৈরি হয়, আমি বলেছি ম্যানগ্রোভের ক্ষেত্রেও ট্রানজিশন জোন হবে, ইকোটোন যেটাকে বলেছিলাম, সব সময় ওই জায়গাগুলোতেই তৈরি হবে। ঠিক আছে, তাহলে রিভার আর ওশানের মিডিলে থাকবে আমাদের এস্টুয়ারি বা ম্যানগ্রোভ, যেটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটারের মধ্যে। এবার অ্যাকোয়াটিক যে অর্গানিজম গুলো থাকে, এই জিনিসটা আমি আসি। অ্যাকোয়াটিক অর্গানিজম মানে জলের মধ্যে যে প্রাণীগুলো থাকে, অ্যাকোয়াটিক অর্গানিজম, এই জিনিসটা ডিভিশন হয়। আমরা কি বেসিসে ভাগ করি এটাকে? লোকেশন, অন দা বেসিস অফ লোকেশন।
আমরা অ্যাকোয়াটিক অর্গানিজমকে ডিভিশন করি। তো ফার্স্ট ডিভিশন কি আছে? প্রথম ডিভিশন হচ্ছে নিওস্টোন। নিওস্টোন এই জিনিসটা কি না, এয়ার আর ওয়াটার এই সারফেসে আমরা যদি সাপোজ এই একটা পন্ড আছে, পুকুর আছে, তাহলে এই জায়গাটা কি বায়োস্ফিয়ার, এই জায়গাটা বায়ু আছে, এইটা জল আছে, এই যে একদম উপরের পার্টটা, এই জায়গাটায় যে প্রাণীগুলো থাকবে তাদেরকে কিন্তু বলবো আমরা নিওস্টোন। এয়ার ওয়াটার সারফেস থাকবে, এরা কি করবে, এরা অলওয়েজ ভেসে বেড়াবে। এরা যেমন বিটল বলি বা ব্যাক সুইমার যারা, এরা লেগে থাকবে না, কোনো কিছুর সাথে লেগে থাকবে না, নিজেদের মতো থাকবে। এটা হচ্ছে নিওস্টোন। দ্বিতীয়, আমরা যদি অ্যাকোয়াটিক অর্গানিজমের ডিভিশনে আসি, সেটা হবে পেরিফাইটন। পেরিফাইটন কি করবে না, পেরিফাইটন অ্যাটাচ টু দ্য রুট, মানে জলের নিচে যে বিভিন্ন আমাদের উদ্ভিদ জাতীয় গাছ থাকে জলের নিচেও, সেগুলোর সাথে এরা লেগে থাকবে বা আটকে থাকবে, এদেরকে আমরা বলবো পেরিফাইটন। অ্যাটাচ টু রুট, এটা গেল সেকেন্ড টাইপ পেরিফাইটন। থার্ড হবে কি, থার্ড হবে প্ল্যাংটন। থার্ড হবে প্ল্যাংটন। প্ল্যাংটন আমি পড়ানোর সময় বলেছিলাম, একটা হয় জু প্ল্যাংটন, প্রাণী কণা, আর একটা হয় ফাইটোপ্ল্যাংটন, যেটাকে আমরা বলি উদ্ভিদ কণা। তো ফাইটোপ্ল্যাংটন আর জু প্ল্যাংটন এদের মোটামুটি এটা কিন্তু মাইক্রোস্কোপিক প্ল্যান্টস। দিস আর দা মিন্স ফাইটোপ্ল্যাংটন and zooplankton. These are the MCQ প্রায় আছে microscopic organisms. মাইক্রোস্কোপিক অর্গানিজম এরা জলের ঢেউয়ে চলে যায়। ওয়েভ কারেন্ট যেটাকে আমরা বলি না, জলের ওয়েভ কারেন্ট, ওয়েভ কারেন্ট মিন্স জলের যে ঢেউ আছে এর দ্বারা কিন্তু প্ল্যাংটন প্রভাবিত হয়, এদিক ওদিক কিন্তু চলে যায়। এবং আরেকটা হচ্ছে এদের লিমিটেড লোকোমোটর পাওয়ার থাকে। লিমিট আরেকটা মেজর ফিচার্স, লিমিটেড লোকোমোটর পাওয়ার প্ল্যাংটনের, মানে যে ড্রাইভিং ফোর্স, যেটা লোকোমোটর পাওয়ার মিন্স ড্রাইভিং ফোর্স, এটা কিন্তু লিমিটেড। এর প্ল্যাংটনের পরের টাইপ চলে যাব আমরা, সেটা হচ্ছে নেকটন। নেকটন আর প্ল্যাংটন এ দুটো ডিফারেন্স কি? নেকটনের যে আমরা লোকোমোটর পাওয়ারটা, এটা কিন্তু হাইয়েস্ট থাকে, মানে এরা ঢেউয়ের এগেনস্টে সাঁতার কেটে বেঁচে থাকতে পারে জলের অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে। যেমন বড় বড় মাছ যদি আমরা ধরি, এরা কিন্তু ঢেউয়ের এগেনস্টে সাঁতার কেটে বেঁচে থাকতে পারে, তাই আমরা এদের নেকটন বলি। অল ফিশেস, অল বিগ ফিশেস, একদম ছোট মৌরালা পুঁটি এগুলো হবে না, আদারওয়াইজ অল বিগ ফিশেস কামস আন্ডার নেকটন। অনেক সময় পরীক্ষায় এমসিকিউ ফিল আপ করতে 4টে মাছের নাম দিয়ে দিল, মৌরালা পুঁটি বাদ দিয়ে বড় মাছগুলো কিন্তু নেকটনের আন্ডারে আসে। আর লাস্ট একটা আছে বেনথস। লাস্ট হচ্ছে বেনথস। বেনথস কি আছে না, বেনথস আছে যে একদম বেনথিক জোন মিন্স বটম লাইন, বেনথিক জোন মিন্স একদম বটমে, জলের একদম নিচে বটম লাইনে বেনথস অর্গানিজম গুলো থাকে। এরা সবসময় মোটামুটি
বেন্থিক জোনের মধ্যেই ঘোরাফেরা করে। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, আচ্ছা আমি যখন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম দুটো মেজর ফ্যাক্টর ওখানে কাজ করেছিল, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেসিপিটেশন অর রেনফল। সেরকম অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যদি আমি আসি, এর তিনটে মেজর ফ্যাক্টর আছে। মেজর ফ্যাক্টরস কি? প্রথম প্রথম হচ্ছে সানলাইট, সূর্যালোক, বিরাট বড় ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে ডিজলভ অক্সিজেন, ডিও, আমি ব্রিফলি এক্ষুনি বলছি, ডিজলভ অক্সিজেন। আর তৃতীয় হচ্ছে অলওয়েজ আমরা জানি টেম্পারেচার। আর ছোটখাটো ফ্যাক্টর আছে, প্রেসিপিটেশন আছে। তো এবার আমরা যদি আসি ডিও, এখানে আমি লিখে দিয়েছি অলরেডি ডিও, ডিজলভ অক্সিজেন। The amount of dissolved oxygen retained in water is influenced by temperature. Always temperature কিন্তু ইনফ্লুয়েন্স করে কতটা ডিজলভ অক্সিজেন জলের মধ্যে থাকবে। তাহলে যতটা অক্সিজেন জলের মধ্যে আছে, ঠিক আছে, তো জলের মধ্যে জমা হচ্ছে বাই ফটোসিনথেসিস, সেগুলোই কিন্তু আমাদের ডিও বা ডিজলভ অক্সিজেন। ফ্রেশ ওয়াটার ক্ষেত্রে মোটামুটি 10 ppm যেটা বলছিলাম ডিও ফর ফ্রেশ ওয়াটার, 10 ppm ডিও অলওয়েজ। আর যদি আদার্স ব্র্যাকিস বা মেরিনে মাপি তাহলে ব্র্যাকিস আর মেরিনে কম হবে সবসময়, 3 to 5 ppm ডিজলভ অক্সিজেন। ঠিক আছে, তো বিওডি কি না, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, একটা বড় টার্ম বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি না, আমাদের জলের মধ্যে কিছু প্রাণী থাকে, তাদের তো যে প্রাণীগুলোর শ্বাস প্রশ্বাস স্প্রে চালানোর জন্য একটা অ্যামাউন্ট অক্সিজেন লাগে, সেই অ্যামাউন্টটাকে আমরা কিন্তু বিওডি বলছি। ঠিক আছে, তো এবার আসি ট্রান্সপারেন্সি ব্যাপারটা নিয়ে। আর একটা ফ্যাক্টর আছে ট্রান্সপারেন্সি। ধরো সূর্যালোক এখানে আছে, সূর্যালোক তো পড়ছে, এখানে মানলাম এই একটা বড় জলাশয়, ঠিক আছে, এখানে জল আছে, সূর্যালোক প্রথমে এই জায়গাটায় যে এয়ার ওয়াটার ইন্টারফেস যেটাকে বলি ট্রানজিশন ফেজ, এই জায়গাটা তো প্রচুর পরিমাণে উত্তপ্ত হবে। তাহলে এখানে কি হবে, এখানে সবুজ উদ্ভিদ থাকবে যারা সূর্যালোকের থ্রুতে সালোক সংশ্লেষ করে এই জায়গাটা কিন্তু গ্রিন ভেজিটেশনটা বাড়বে, তাই তো। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যদি আমি মেন দুটো ভাবি, আমি বায়োজিওকেমিক্যাল সাইকেলের সময় বলেছিলাম ফসফরাস আর ফসফেট। ফ্রেশ ওয়াটারে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, ব্র্যাকিশ ওয়াটারে ওটা ফসফেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো আরেকটা জিনিস যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম কিন্তু এটা মনে রাখতে হবে, ইনটলারেন্ট টু হাই টেম্পারেচার। যদি আমরা মাছকে খুব বড় বেশি টেম্পারেচারে রেখে দিই, মাছ কিন্তু পচে যায় বা মরে যায়। এটার জন্যই আমরা সবসময় বরফ দিয়ে রাখি, যাতে মাছটা ভালো থাকে। তো এই জন্য অলওয়েজ ইনটলারেন্ট টু হাই টেম্পারেচার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো ইউট্রোফিকেশন আমরা পলিউশনে পড়বো, তাও বলি ফসফেট যদি বেড়ে যায় তাহলে আমাদের ইউট্রোফিকেশন হয়, মানে শ্যাওলা পাওয়া যাবে। তো বড় বড় কচুরিপানা যখন বেড়ে যাবে তখন কিন্তু সূর্যের আলোটা যদি বড় বড় কচুরিপানা জায়গাটা বেড়ে যায় তাহলে কি নিচে অবধি পৌঁছতে পারবে না, পারবে না। নিচে যখন নিচে অবধি পৌঁছতে পারবে না, সেই জন্য অ্যালগাল ব্লুম তৈরি হবে, যেটা কিন্তু মানে অ্যালগাল ব্লুম মানে কি বলেছে, এটা অ্যালগাল ব্লুম প্রচুর পরিমাণে তৈরি হবে। তো অ্যালগাল ব্লুম তৈরি হওয়া মানে কি হচ্ছে, অ্যালগাল ব্লুম তৈরি হওয়া মানে হচ্ছে শৈবাল প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সেখানে কি হবে অক্সিজেন কমে যাবে। ঠিক আছে, সূর্যালোক পৌঁছাচ্ছে না, অক্সিজেন কমে যাবে, কিন্তু ফটোসিনথেসিস টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে
যদি এবার প্রাণীগুলো অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে, তো মরে গেলে যে প্রাণীর যে দেহগুলো ডিকম্পোজিশন হতে আবার অক্সিজেন লাগছে, তাহলে অক্সিজেনের প্রচুর ঘাটতি হচ্ছে। এই জায়গায় টোটাল যে ডিকম্পোজিশন হচ্ছে সেই ইকোসিস্টেম পুরো নষ্ট হয়ে যাবে এবং অ্যালগাল ব্লুম বাড়লে ট্রান্সপারেন্সি অলওয়েজ কমে যাবে। এর সাথে সাথে যে সাসপেক্টেড পার্টিকুলার ম্যাটার, সাসপেক্টেড, আমি টাচ করে গেলাম ইউট্রোফিকেশন, পার্টিকুলার ম্যাটার, এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তো এই মোটামুটি আমাদের ইউট্রোফিকেশন এর ওপর আমাদের অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের জিনিসটা দাঁড়িয়ে আছে। আশা করি সবাই বোঝা গেছে। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কিছু পার্ট, আজকে আরেকটা ছোট্ট লাস্ট লেক ইকোলজি পড়ে আমি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ম্যানগ্রোভ, যা যা পার্ট বাকি থাকছে, কোরালস, হ্যাঁ, পুরোটা কমপ্লিট করে, ওয়েটল্যান্ড পুরো কমপ্লিট করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো লাস্ট আমি লেক ইকোলজিতে আসি। লেক ইকোলজি, লেকের আর ওয়েটল্যান্ড দুটো ডিফারেন্স জানা আছে। লেক সব সময় হবে স্যালো ওয়াটার, ডেপথ কম হবে, ডেপথ কম হবে, এগুলো সব নোটে আছে। তো মোটামুটি যদি ফ্রেশ ওয়াটার লেক হয় আর ব্র্যাকিশ ওয়াটার লেক হয়, ঠিক আছে, যদি আমরা পুলিকট বা চিল্কা লেক ধরি, পুলিকট বা চিল্কা, এই লেকগুলো হচ্ছে মিষ্টি জলের লেক বা ফ্রেশ ওয়াটার লেক। যদি আমরা লি পংবং লেক, তাহলে কিন্তু ওটা সমুদ্রের আশেপাশে সল্ট, মানে নোনা জলের লেক। আবার দুটো টাইপের কিন্তু লেক হতে পারে, ন্যাচারাল হতে পারে, এটা আর্টিফিশিয়াল হতে পারে। ঠিক আছে, গুজরাটের সুদর্শন লেক, ইতিহাসে আমরা পড়েছি, গুজরাটের সুদর্শন লেক, এটা কিন্তু ন্যাচারাল লেক। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে লেক ইকোলজির মেজর জিনিস। তাহলে কি বললাম, স্যালো ওয়াটার থাকবে আর অলওয়েজ ডেপথটা কম হবে, এই দুটো হচ্ছে মেজর জিনিস লেক ইকোলজির। তো এবার নিউট্রিয়েন্ট রিচ বা ইউট্রোফিকেশন যেটা এক্ষুনি বলছিলাম, নিউট্রিয়েন্ট রিচের উপর বেস করে লেক অন দা বেস অফ বা বেসিস অফ নিউট্রিয়েন্ট রিচ। নিউট্রিয়েন্ট রিচের মধ্যে মেজর কি আছে, বায়োজিওকেমিক্যাল সাইকেলে বলেই দিয়েছিলাম, ফসফরাস হচ্ছে মেজর কম্পোনেন্ট, এর সাথে সালফার থাকে, কিন্তু আমরা মেনলি ফসফরাসকে ধরবো। ফসফরাস যত বেশি হবে, যদি ফসফরাস বেশি হয় তাহলে নিউট্রিয়েন্ট রিচ বেশি হবে। যদি ফসফরাস কম হয় তাহলে নিউট্রিয়েন্ট রিচ কমে যাবে। অন দা বেসিস অফ নিউট্রিয়েন্ট রিচ আমরা 3 ভাগে ভাগ করতে পারি লেককে। এক হচ্ছে ইউট্রপিক লেক, 2 হচ্ছে অলিগোট্রপিক লেক, আর 3 হচ্ছে মেসোট্রপিক লেক। ইউট্রপিক লেক কোথায় হচ্ছে না, যেখানে সল্টটা হায়ার পরিমাণে থাকবে। ঠিক আছে, মানে নিউট্রিয়েন্ট রিচ সবচেয়ে বেশি হবে ইউট্রপিক, আর অলিগোট্রপিকে নিউট্রিয়েন্ট রিচ কম হবে, আর মিডল পোর্শনে মাঝারি থাকবে মেসোট্রপিক। ঠিক আছে, তো যদি আমরা অলিগোট্রপিকে আসি তাহলে অক্সিজেন কম থাকবে, ঠিক আছে, বেশি ডিপ হবে। তো এই মোটামুটি লেক ইকোলজি তাহলে 3 ভাগে ভাগ হচ্ছে,
ইউট্রপিক, অলিগোট্রপিক আর মেসোট্রপিক। তো আমরা ইউট্রপিক আর অলিগোট্রপিক এর মাঝামাঝি হচ্ছে আমাদের মেসোট্রপিক। তো বেসিস অফ নিউট্রিয়েন্ট রিচ, নিউট্রিয়েন্ট রিচ বলতে আমি বললাম মেজর হচ্ছে ফসফেট আর সালফার। এই মোটামুটি আমরা আজকের ক্লাসে এইটুকু অবধি পড়বো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে। নেক্সট ক্লাসে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের বাকি পার্ট গুলো পড়বো। সেগুলো আমি জাস্ট স্লাইডে আজকে দেখিয়ে দিচ্ছি একবার করে কোন কোন টপিক আমরা নেক্সট ক্লাসে পড়বো। তারপরে এখন অব্দি আজকে নিয়ে 5টা ক্লাস হলো। 5টা ক্লাসে যার যা ডাউট আছে তোমরা কমেন্ট বক্সে বলো, তাহলে আমরা সেগুলো নিয়ে একটু ব্রিফ ডিসকাশন করতে পারি। আদারওয়াইজ কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমরা আজকের ক্লাস শেষ করব। তো আমরা নেক্সট ক্লাসে তাহলে আমাদের অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে বাকি থাকলো একটা হচ্ছে ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এবং লেক আর ওয়েটল্যান্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স বুঝবো নেক্সট ক্লাসে। বিভিন্ন ওয়েটল্যান্ড ওইগুলো আমরা জানবো, ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট গুলো জানবো। আমি সিওপি বলছিলাম, পলিসি মেকিং অর্গান অফ দা কনভেনশন, যেগুলো সেই জিনিসগুলো আমি লিখে দিয়েছি কোথায় কোথায় হয়েছে। সিওপি 13 যেটা দুবাইতে হয়েছিল। রামসার সাইট গুলো পড়বো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো পড়বো। হ্যাঁ, ইন্ডিয়াতে কতগুলো রামসার সাইট আছে এগুলো তো বোঝার কিছু নেই। তো এগুলো এই মোটামুটি আমরা নোটের মধ্যে দিয়েছি। এইটা পুরোটা যদি আমরা পরের দিন পড়ে নিই, পুরোটা পড়ে নিতে পারবো। তার সাথে সাথে আমরা লেগুন এস্টুয়ারি পড়বো, ম্যানগ্রোভ পড়বো পরের দিন। তো ম্যানগ্রোভ পড়লে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, যেটা আমরা নেক্সট ক্লাসে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের বাকি পার্টটা কমপ্লিট করে ম্যানগ্রোভ আর কোরালকে সাথে অ্যাড করে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করব। তো তোমরা আশা করি দেখি কারো যদি কোনো কোশ্চেন থাকে, না হলে কিন্তু আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। এখন অব্দি কেউ কোশ্চেন করেনি, তো আমরা তাহলে আজকের ক্লাস শেষ করছি।